সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে জীববিজ্ঞান ক্লাসে। তো আমরা আজকে নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি হচ্ছে জীবের বংশবৃদ্ধি বা জীবের প্রজনন। অর্থাৎ জীব, আমরা জানি জীবের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে যেমন জীব খাদ্য গ্রহণ করে, সে বৃদ্ধি পায় ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য যে জীব বংশবৃদ্ধি করতে পারে। অর্থাৎ জীব মারা যাওয়ার আগে তার মতো করে আরও কিছু জীব সে পৃথিবীতে রেখে যায়, তার বংশধর রেখে যায়, অর্থাৎ তার সন্তান সন্ততি রেখে যায়। তো এই পদ্ধতিটাই হচ্ছে প্রজনন। তো এই প্রজনন দু ধরনের, যথা যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। তো এই যৌন প্রজনন এবং অযৌন প্রজননের মধ্যে সাধারণত নিম্ন শ্রেণীর জীবে আমরা যৌন প্রজননটা দেখি না, এটা উচ্চ শ্রেণীর জীবে দেখা যায়। ব্যতিক্রম আছে, কিছু নিম্ন শ্রেণীর জীবেও যৌন প্রজনন ঘটে, তবে সাধারণত উচ্চ শ্রেণীর জীবে, অধিকাংশ জীবেই এই যৌন প্রজনন পরিলক্ষিত হয়। আর অযৌন প্রজনন নিম্ন শ্রেণীর জীবের ঘটে, উচ্চ শ্রেণীর জীবের মধ্যে বিশেষত উদ্ভিদে আমরা দেখতে পাই। এই যৌন জননের জন্য প্রধান যে শর্ত, সেটা হচ্ছে দুই ধরনের বিপরীতধর্মী কোষ, যেগুলোকে আমরা শুক্রাণু এবং ডিম্বাণু বলি। ইংরেজিতে এদেরকে যথাক্রমে স্পার্ম এবং এগস বলা হয়। এদের নিষেকের মাধ্যমে আসলে যৌন প্রজনন সংগঠিত হয়। তো যদি কোনো জীবদেহে এই দু ধরনেরই কোষ একই জীবদেহে থাকে, তখন আমরা তাদেরকে সহবাসী বা মনোসিয়াস বলি। আর যদি দুটি আলাদা আলাদা দেহে দু ধরনের কোষ থাকে, যেমন পেঁপেতে আমরা জানি পেঁপের গাছের মধ্যে পুরুষ গাছ এবং স্ত্রী গাছ আলাদা করা যায়। অর্থাৎ পুরুষ গাছগুলোতে ফল ধরে না, স্ত্রী গাছগুলোতে ফল ধরে। তো এইভাবে যদি আলাদা আলাদা দুটো দেহে দু ধরনের কোষ উৎপন্ন হয়, তখন তাদেরকে আমরা ডিসিয়াস বা ভিন্নবাসী উদ্ভিদ আমরা বলি। তো এই যৌন জননের জন্য এই দুই ধরনের কোষ উৎপাদিত হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। আমরা যখন তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি, তখন আমরা মাইটোসিস মিওসিস এই দুটো বিষয় এসেছিল, এবং এই মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব নিয়ে আমরা তখন আলোচনা করেছিলাম। এই মিওসিসের মাধ্যমেই হ্যাপ্লয়েড যৌন জননের জন্য জনন কোষ তৈরি হয়, এবং এই কোষগুলোই পরবর্তীতে জাইগোট তৈরি করে। এই জাইগোটটি মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে আবার বারবার বিভাজিত হয়ে নতুন জীবদেহ তৈরি করে। এভাবেই কিন্তু আসলে প্রজনন পদ্ধতিটা সংগঠিত হয়। তো আমরা প্রথমে আলোচনা করব উদ্ভিদের প্রজনন নিয়ে। তো প্রজননের শুরুতে উদ্ভিদের প্রজনন অঙ্গের সাথে আমরা পরিচিত হব। উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। এই ফুল আসলে উদ্ভিদের প্রজননের যৌন জননের মূল ভূমিকা পালন করে থাকে। এই ফুলের মধ্যেই পরাগায়ন হয়। এই পরাগরেণু হচ্ছে শুক্রাণু, এবং উদ্ভিদের এই ফুলের ডিম্বাশয়ে এর ডিম্বাণু থাকে, তার সাথে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে ফল থেকে সেই ফলে বীজ উৎপন্ন হয়। বীজ থেকে পরবর্তী উদ্ভিদ বা পরবর্তী প্রজন্মের জীব তৈরি হয়। তো আমরা তাই বলতে পারি যে উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। এই ফুলের বিভিন্ন অংশ আছে, যেমন পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, এগুলো আমরা চিনি। একদম ফুল যার সাথে আমরা এই ছবিটার দিকে একটু খেয়াল করি, একদম ফুল যেখানে উদ্ভিদের সাথে যুক্ত থাকে তাকে আমরা পুষ্পাক্ষ বলি। এগুলো বৃন্তশীর্ষে অবস্থান করে, এর উপরে 4টি স্তবক পরপর সাজানো থাকে, এগুলোকে বৃতি বলি। আসলে এই বৃতিগুলো ফুল এবং গাছকে যুক্ত করে রাখে, এবং এদের সংখ্যা আসলে পরিবর্তনশীল। এগুলো এক এক ফুলে এক এক প্রজাতিতে এক এক রকম। এবং এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে দলমণ্ডল বা করোলা। এই দলমণ্ডল আমরা যাকে সোজা বাংলায় পাপড়ি বলি, ফুলের যে পাপড়ি সেগুলোকে দলমণ্ডল বলে। পুংস্তবক, অর্থাৎ যে অংশে পুরুষ যৌন কোষগুলো উৎপন্ন করে, সেই অংশটা হচ্ছে পুংস্তবক। আমরা চিত্রের দিকে একটু খেয়াল করি, পুংস্তবকের যে অংশগুলো, যেমন পরাগদণ্ড, পরাগদানি, এগুলো দেখানো আছে। আবার একইভাবে স্ত্রী অংশে আছে গর্ভমুণ্ডু, গর্ভাশয় এবং গর্ভদণ্ড। এই গর্ভমুণ্ডুতেই পরাগরেণু পড়ে, এবং সেই পরাগরেণু আসলে গর্ভদণ্ড দিয়ে গর্ভাশয়ে গিয়ে ওখানে ডিম্বাণু থাকে, সেখানে এই ডিম্বাণুকে সে নিষিক্ত করে। তো এভাবেই কিন্তু ফুলের
মাধ্যমে উদ্ভিদ তার প্রজনন করে থাকে। পুষ্পমঞ্জরি যেখানে অনেকগুলো ফুল একসাথে মঞ্জরি আকারে অর্থাৎ গুচ্ছবদ্ধ অবস্থায় থাকে। এবং এই প্রজনন পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরাগায়ন। কারণ আমরা জানি যে উদ্ভিদের পুরুষ যে কোষ যেটা শুক্রাণু সেটা হচ্ছে পরাগ। এই পরাগরেণু যখন স্ত্রী ফুলের গর্ভমুণ্ডুকে পড়ে সেটি গর্ভদণ্ড হয়ে গর্ভাশয়ে পৌঁছায়, যেখানে গিয়ে ডিম্বাণু থাকে। সেই ডিম্বাণুর সাথে তাদের নিষেকের মাধ্যমে পরবর্তী উদ্ভিদ বা পরবর্তী জীব তৈরি করে। তো এই পরাগায়নকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, যথা স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। স্বপরাগায়ন বলতে বোঝাচ্ছে যদি একই ফুলের মধ্যে দুই ধরনের কোষ উৎপাদন মানে স্ত্রীস্তবক এবং পুংস্তবক দুটোই থাকে এবং ওই ফুলের মধ্যেই যদি পরাগায়ন ঘটে, অর্থাৎ একই ফুলের পরাগরেণু তার পুংস্তবক হতে সে যদি তার স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডুতে পড়ে বা গর্ভাশয়ে গিয়ে নিষেক করে, তখন এই ধরনের পরাগায়নকে বলা হচ্ছে স্বপরাগায়ন। আর পরাগায়ন হচ্ছে একাধিক ফুলের মধ্যে পরাগায়ন। অর্থাৎ স্বপরাগায়ন বলতে একই ফুলের মধ্যে পরাগায়ন, এবং স্বপরাগায়ন বলে একাধিক ফুল, অর্থাৎ একটি ফুলের পরাগরেণু অন্য ফুলে গিয়ে যদি পরাগায়ন ঘটে থাকে তবে তাকে আমরা বলি পরপরাগায়ন। এই পরপরাগায়ন আসলে বিভিন্ন মাধ্যমে হতে পারে, যেমন বাতাসের মাধ্যমে হতে পারে, পানিতে যে উদ্ভিদগুলো বাস করে তাদের পানির মাধ্যমে হয়, আবার কিছু কিছু ফুল আছে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয়। এই পরাগায়ন পদ্ধতির উপর ভিত্তি করে এদেরকেও আবার বিভিন্ন নামকরণ বা বিভিন্ন ভাগ করা হয়, যেমন পানি পরাগী, বায়ু পরাগী, পতঙ্গ পরাগী। হ্যাঁ, এবং এদের বৈশিষ্ট্যগুলোও আসলে এই পরাগায়নের উপর নির্ভর করে। যেমন যদি কোনো ফুল বা কোনো উদ্ভিদ যদি পতঙ্গ পরাগী হয়, তবে তার মধ্যে পতঙ্গকে আকৃষ্ট করার জন্য ওই ফুল অত্যন্ত উজ্জ্বল রঙের হয়, যেটি পতঙ্গকে আকৃষ্ট করে, এবং ওই ফুলে সুন্দর গন্ধ এবং মধুগ্রন্থি থাকে, যে মধুর লোভে আসলে ভ্রমর, প্রজাপতি এই ধরনের পতঙ্গগুলো আকৃষ্ট হয়। তারা ওই ফুলে মধু খাওয়ার জন্য বসে, কিন্তু তাদের গায়ে তখন পরাগগুলো লেগে যায়। আবার সেই পরাগগুলো কি হয়, যখন সে অন্য স্ত্রী ফুলে বসে সেই ফুলে পরাগায়ন ঘটায়, তাদের গা থেকে পরাগরেণু পড়ে যায়। এবং এই পরাগরেণু যাতে ওই পতঙ্গের গায়ে লেগে থাকে, এই জন্য ওই পরাগরেণুগুলো আসলে বিশেষ ধরনের। দেখা যায় ওগুলো আঠালো আঠালো এবং ওদের আংটা বা আকশির মতো অংশ থাকে, যেটা সাহায্যে তারা ওই প্রাণীদের গায়ে লেগে থাকে। আবার পানি পরাগী, বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে এ ধরনের বৈশিষ্ট্য কিন্তু আসলে কোনো প্রয়োজন নেই। এখন আমরা এই দুই ধরনের কোষ উৎপাদনের বা কীভাবে উৎপত্তি হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, মানে স্পার্ম এবং এগ সেল। যে স্পার্ম মানে হচ্ছে শুক্রাণু এবং এগ মানে হচ্ছে ডিম্বাণু, এই দুটো উৎপাদন কীভাবে হয়। এদেরকে আমরা আরও দুটো নামে চিনি, সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট। এদেরকে বলা হয় ইংরেজিতে বলা হয় মাইক্রো স্পোরোজেনেসিস এবং মেগা স্পোরোজেনেসিস। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এদেরকে কেন মাইক্রো এবং মেগা বলা হয়, এদের আকারের সাথে সম্পর্ক কি? আসলে স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামেটোফাইট সেটি আকারে বড় হয়, এই কারণে এদেরকে মেগা স্পোরোজেনেসিস বলা হয়। আর পুং গ্যামেটোফাইটটি আকারে ক্ষুদ্র হওয়ার, ছোট হওয়ার কারণে এদেরকে মাইক্রো স্পোরোজেনেসিস বলা হয়। তো দেখো, পরাগরেণু পুং গ্যামেটোফাইটের হচ্ছে প্রথম কোষ, এবং পরাগ মাতৃকোষটি হচ্ছে 2n অর্থাৎ ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে এখানে ডাবল সেট অফ নিউক্লিয়ার রেটিকুলাম বা পূর্ণাঙ্গ সবগুলো ক্রোমোজোম থাকে, কিন্তু মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি অপত্য পরাগকোষ তৈরি হয়, যেগুলো আবার হ্যাপ্লয়েড বা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট। তো আমরা জানি যে প্রজননের সময় জীব তার পিতৃজীবের কাছ থেকে n সংখ্যক এবং মাতৃজীবের কাছ থেকে n সংখ্যক মিলে 2n সংখ্যক ক্রোমোজোম লাভ করে। তো এই প্রসেসটা হয় আবার মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, হ্যাপ্লয়েড কোষ উৎপাদন হয়। তো পূর্ণতা প্রাপ্তির পর এই পরাগথলিতে থাকা অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদ্গম শুরু হয়, এবং পরাগরেণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়। এটি মনে রাখবে যে পরাগরেণুর নিউক্লিয়াসটা মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়। এই বিভাজনে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড় কোষটিকে বলা হয় নালীকোষ বা টিউব সেল, এবং ছোট কোষটিকে বলা হয় জেনারেটিভ কোষ। আবার বলছি যে বড় যে আকৃতির যে কোষ হয় সেটিকে বলা হয় নালীকোষ বা টিউব সেল, এবং ছোট আকৃতির কোষটিকে বলা হয়
জেনারেটিভ কোষ বা জেনারেটিভ সেল। নালীকোষ বড় হয়ে পরাগনালী বা পোলেন টিউব এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে দুটি পুংজনন কোষ বা মেল গ্যামেট উৎপন্ন করে। জেনারেটিভ কোষের এই বিভাজন পরমাণুতে, পরাগরেণুতে অথবা পরাগ নালীতে সংগঠিত হতে পারে। এই হলো পুং গেমেটোফাইটের উৎপাদন পদ্ধতি। এখন আসো স্ত্রী গেমেটোফাইট। স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি পদ্ধতিটা আবার একটু অন্যরকম। যেমন প্রথমে ভ্রূণ পোষক কলা বা যেটাকে আমরা ইংরেজিতে বলি নিউসেলাস টিস্যু, এবং এই নিউসেলাস টিস্যুগুলো ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়। মানে ভ্রূণ পোষক কলার একটি কোষ প্রথমে আকারে একটু বড় হয়, এর প্রোটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে অন্যান্য কোষ থেকে বড় থাকে। এই কোষটি বিভাজনের মাধ্যমে মিওসিস পদ্ধতিতে 4টি হ্যাপ্লয়েড অর্থাৎ N সংখ্যক কোষ সৃষ্টি করে। কয়টি সৃষ্টি করে? 4টি। সর্বনিম্ন কোষটি ছাড়া বাকি 3টি কোষ বিনষ্ট হয়ে যায়। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে 4টি, যেখানে যে প্রথমে স্ত্রী রেণু মাতৃকোষ দুটো ছবি, তারপরে যেখানে লেখা আছে যে 4টি স্ত্রী রেণুকোষ, এর পরের ছবিটাই দেখো যে একদম নিচেরটা বাদে উপরে যে 3টি স্ত্রী রেণুকোষ ছিল সেগুলো বিনষ্ট হয়ে গেছে বা একদম বিলুপ্তির পর্যায়ে চলে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে এরকম। তো এ কোষটি হচ্ছে, যে কোষটি ভালো আছে সেটি হচ্ছে কি? হ্যাপ্লয়েড কোষ, এবং যেগুলো বিনষ্ট হচ্ছে সেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। মানে 4টি কোষের মধ্যে 3টি কোষ কি হয়? বিনষ্ট হয়ে যায়। সর্বনিম্ন এই কোষটি বৃদ্ধি পেয়ে ক্রমশ ভ্রূণথলিতে পরিণত হয়। এ কোষটির নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, এ নিউক্লিয়াসটি বিভক্ত হয় নিউক্লিয়াসে পরিণত হয়, দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। এ নিউক্লিয়াস দুটি ভ্রূণথলির 2 মেরুতে অবস্থান নেয়। তোমরা দেখতে পাচ্ছ যে দুটো নিউক্লিয়াস কিন্তু ভ্রূণথলির 2 মেরুতে অবস্থান নিয়েছে। প্রথমে এটি মাঝ বরাবর ছিল, তারপর একটি নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াসে পরিণত হয়, তারপর দুটি 2 দিকে রওনা হয়, 2 প্রান্তে রওনা হয়। এবার দুটি নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়। পরের ছবিতে দেখা যাচ্ছে যে দুবার বিভাজিত হয় 4টি নিউক্লিয়াস উৎপন্ন করছে, এবং 2 মেরু থেকে একটি নিউক্লিয়াস ভ্রূণথলির কেন্দ্রস্থলে এসে পরস্পরের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড বা 2n সংখ্যক গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস সৃষ্টি করছে। 2 মেরুর নিউক্লিয়াস সামান্য সাইটোপ্লাজম সহকারে কোষের সৃষ্টি করে। ডিম্বকরন্ধ্রের দিকে কোষ 3টিকে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস বলে। এর মাঝের কোষটি বড় এবং একেই আসলে আমরা ডিম্বাণু বলি, এবং অন্য কোষকে বলা হয় সহকারী কোষ বা সাইনগ্রিডস বলা হয়। গর্ভযন্ত্রের বিপরীত দিকে কোষ 3টিকে প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেল বলে। এইভাবেই আসলে ভ্রূণথলির গঠন প্রক্রিয়া শেষ হয়। নিষেক বা ফার্টিলাইজেশন, এটা আমরা আসলে যখন আলোচনা করেছি পরাগায়নের মাধ্যমে নিষেক বা ফার্টিলাইজেশন ঘটে, এবং নিষেকের যখন পরাগায়নটা হয় তখন পরাগনালিকা বৃদ্ধি পেয়ে এর গর্ভদণ্ড ভেদ করে কিছু তরল পদার্থ শোষণ করে স্থিত হয়ে ওঠে। এ সময় স্থিত অগ্রভাগটি ফেটে পুংজনন কোষে দুটি ভ্রূণথলিতে মুক্ত হয় এবং এর একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। অপর পুংজনন কোষটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড বা ত্রিআংশিক শস্য কোষের বা এন্ডোস্পার্ম সেল সৃষ্টি করে। প্রায় একই সময় দুটি পুংজনন কোষের একটি ডিম্বাণু এবং অপরটি একটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এ ধরনের ঘটনা যদি ঘটে তখন তাকে আমরা ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক প্রক্রিয়া বলা হয়। এখন নতুন স্পোরোফাইট কিভাবে তৈরি হচ্ছে, বা নতুন স্পোরোফাইট বলতে নতুন জাইগোটটা কিভাবে হচ্ছে? জাইগোট কোষটি স্পোরোফাইটের হচ্ছে প্রথম কোষ। প্রথম বিভাজনে দুটি কোষ সৃষ্টি হয়, এই একই সাথে শস্যের পরিস্ফুটনও ঘটতে শুরু করে। জাইগোটে বিভাজনে অনুপ্রস্থ বা ট্রান্সভার্সালি ঘটে। ডিম্বকরন্ধ্রের দিকে কোষকে ভিত্তি সেল বা বেসাল সেল বলে এবং ভ্রূণ থলির কেন্দ্রের দিকে কোষটিকে এপিক্যাল কোষ সেল বলা হয়। একই সাথে এ কোষ দুটির বিভাজন চলতে থাকে ধীরে ধীরে এবং এপিক্যাল কোষটি একটি ভ্রূণে পরিণত হয়। একই সাথে ভিত্তি থেকে আবার ভ্রূণধারক বা সাসপেন্সর গঠন করে। ক্রমশ
বীজপত্র, ভ্রূণমূল এবং ভ্রূণকাণ্ডের সৃষ্টি হয়। ক্রমান্বয়ে এই গৌণ নিউক্লিয়াসটি শস্য টিস্যু উৎপন্ন করে। এই শস্য কোষগুলো ট্রিপ্লয়েড, অর্থাৎ এরা নিউক্লিয়াসে 3n সংখ্যক ক্রোমোজোম থাকে। পরিণত অবস্থায় ডিম্বকটি শস্য এবং ভ্রূণসহ বীজে পরিণত হয়। এই বীজটি কিন্তু পরবর্তী জীবের ধারক, বা এর মাধ্যমে আসলে উদ্ভিদ বংশবৃদ্ধি করে। এই বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইট তৈরি করে। অতএব দেখা গেল একটি সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে স্পোরোফাইট এবং গেমেটোফাইট নামে দুটো পর্যায় একটির পর একটি আসলে চক্রাকারে চলতে থাকে। তো গেমেটোফাইট বলতে আমরা যখন বুঝি যে আলাদা আলাদা দু ধরনের কোষ তৈরি হয়, সেগুলো আবার যখন একসাথে মিশে জাইগোট উৎপন্ন হয়, সেখান থেকে একদম জীব মানে পূর্ণাঙ্গ প্রাপ্ত অবস্থা পর্যন্ত এই আকারকে আমরা স্পোরোফাইট বলি। এখানে ফল উৎপন্ন হয়, যে আমরা ফল বলতে কি বুঝি, যে বীজকে আসলে যেটা আবৃত করে রাখে সেটাকে ফল বলে। এখন আমরা সহজে এটাকে ব্যাখ্যা করতে পারি, যেমন আমের বীজের বাইরে যে অংশ, নরম অংশ আছে, কোমল অংশ আছে, যেটা আমরা খাই বা খাদ্য হিসেবে গ্রহণ করি, সেটা ফল। কেউ যদি প্রশ্ন করে যে ধানের ফল কি, তো আসলে সেটাও হচ্ছে যে ধানের বীজকে, মানে চালকে যে আবৃত করে রাখে, যে খোলসটা বা যে বাকলটা, সেটাই হচ্ছে আসলে ধানের ফল। তো সেক্ষেত্রে অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবে না যে এটা কি ফল হতে পারে। হ্যাঁ, এটা ফল, কারণ ফলের মধ্যে বিভিন্ন ভাগ আছে, যেমন সরস ফল, নিরস ফল। তো ধান চালের ক্ষেত্রে তার ফল বীজ হচ্ছে কিন্তু চালটা, আর এর আবরণ সেটা হচ্ছে ফল, তবে সেটা হচ্ছে নিরস বা শুষ্ক ফল। এখন আসি আমরা প্রাণীদের প্রজনন ক্ষেত্রে। প্রাণীরা কিভাবে প্রজনন করে? প্রাণীদেরও দুই ধরনের প্রজনন দেখা যায়, একটা হচ্ছে যৌন প্রজনন এবং অপরটা হচ্ছে অযৌন প্রজনন। এখন এই অযৌন প্রজনন সাধারণত নিম্ন শ্রেণীর প্রাণীতে ঘটে, যেমন মুকুল উদ্গম, বিভাজন, খণ্ডায়ন ইত্যাদি দেখা যায়। আমরা হাইড্রা জাতীয় জীবে এই ধরনের দেখতে পাই, অ্যামিবার মধ্যে এই ধরনের প্রজনন আমরা দেখতে পাই। তো এইসব বিষয়গুলো তোমাদেরকে ইন্টারমিডিয়েটে পড়ানো হবে, যেমন হাইড্রা, অ্যামিবা, এগুলো তাদের জীবন চক্র বা তাদের প্রজনন, এই পদ্ধতিগুলো নিয়ে আলাদা আলাদা একটা চ্যাপ্টারই আছে। তো তোমরা বড় ক্লাসে গেলে এই বিস্তারিত বিষয়গুলো জানতে পারবে। তোমাদের এই সিলেবাসে আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা নেই। তো আমরা এখানে যৌনজন নিয়ে আলোচনা করব, যে প্রক্রিয়ায় দুটি বিপরীত লিঙ্গের প্রাণী পুং ও স্ত্রী জননকোষ গ্যামেট উৎপন্ন করে এবং তাদের নিষেকের মাধ্যমে প্রজনন ঘটায় এবং সন্তান সন্ততি উৎপন্ন করে, তাকে যৌন প্রজনন বলে তোমাদের বইয়ের সংজ্ঞা অনুসারে। অর্থাৎ বিপরীত ধর্মী দুটো জীব, সেটা একটি হবে পুরুষ এবং অন্যটি হবে স্ত্রী, এই দু ধরনের জীবের মধ্যে বিশেষ ধরনের জননকোষ উৎপন্ন হয়। এই জননকোষগুলো নিষেকের মাধ্যমে পরবর্তীতে কি করে, সন্তান সন্ততি উৎপন্ন করে। এখন এই নিষেক প্রক্রিয়া বা ফার্টিলাইজেশন, এই নিষেক প্রক্রিয়া আমরা বুঝতে পারছি যে দুটি হ্যাপ্লয়েড কোষ মিলে, অর্থাৎ দুটি n সংখ্যক কোষ মিলে যখন নিষেক প্রক্রিয়ার মাধ্যমে 2n সংখ্যক বা ডিপ্লয়েড কোষ উৎপন্ন করে, এটাকে আমরা ফার্টিলাইজেশন বা নিষেক বলছি। দুটো মিলিত হয়ে 2n সংখ্যক জাইগোট উৎপন্ন করে, স্পোরোফাইট উৎপন্ন করে। তো এই নিষেক আবার দুই ধরনের, একটা হচ্ছে বহির্নিষেক আর একটা হচ্ছে অন্তর্নিষেক। যদি এই নিষেক ক্রিয়া প্রাণীদের দেহের বাইরে সংগঠিত হয়, যেমন এটা তোমাদের সাধারণ কমন সেন্স থেকেও মনে হবে যে দেহের বাইরে কি নিষেক প্রক্রিয়া ঘটতে পারে। যেমন ব্যাঙের ক্ষেত্রে এটি হয়। স্ত্রী ব্যাঙ ডিম পাড়ে এবং ওই ডিমের মধ্যে পুরুষ ব্যাঙ শুক্রাণু ত্যাগ করে, সেই শুক্রাণু ওই ডিমের সাথে নিষিক্ত হয় বা ডিমকে নিষিক্ত করে। তাহলে বা বিভিন্ন ধরনের মাছের মধ্যেও এটাই দেখা যায়। যেমন আমরা দেখি যে বিভিন্ন ধরনের মাছ আছে যারা বাসা তৈরি করে, বাসা তৈরি করার পরে সেখানে পুরুষ মাছগুলো স্ত্রী মাছগুলোকে আকৃষ্ট করে। এর উদাহরণ হচ্ছে স্টিকল ব্যাক, 3 কাঁটাওয়ালা স্টিকল ব্যাক বলা হয়। বিভিন্ন ধরনের স্টিকল ব্যাক মাছ আছে, তার মধ্যে বিশেষ ধরনের একটা মাছ আছে, এগুলো হচ্ছে তোমাদের আউট অফ সিলেবাস, আমি শুধু বোঝার জন্য বিষয়গুলো বলছি। এই স্টিকল ব্যাক মাছগুলো প্রথমে বাসা তৈরি করে, তারপরে সেখানে সে অপেক্ষা করে। তো স্ত্রী মাছগুলো এসে সেখানে ডিম পাড়ে, তারপরে সে এই ডিমগুলোকে তার শুক্রাণু ত্যাগ করে ওই ডিমগুলোর উপর এবং সেই ডিমগুলোকে নিষিক্ত করে। এবং এই ক্ষেত্রে নিষেকটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ জীবদেহের বাইরে। অন্তর্নিষেক অর্থাৎ যখন জীবদেহের ভিতরে
নিষেক প্রক্রিয়াটা হয়, যেমন তৃণভোজী প্রাণীরা যে পদ্ধতি নিষেক করে, এগুলো হচ্ছে অন্তর্নিষেক, অর্থাৎ দেহের ভিতরে হয়। অন্তর্নিষেক সাধারণত ডাঙায় বসবাসকারী অধিকাংশ প্রাণীর অন্যতম বৈশিষ্ট্য, তবে ডাঙায় বসবাসকারী প্রাণীদের মধ্যেও বহির্নিষেক কিন্তু দেখা যায়। তো এই নিষেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে প্রাণীরা তাদের বংশবৃদ্ধির সময় পিতৃজীব এবং মাতৃজীবের কাছ থেকে বৈশিষ্ট্য পায়, এবং সেই জন্য তাদের মিওসিস প্রসেসে প্রথমে পুং জনন মাতৃকোষ যেটি থাকে, জনন মাতৃকোষ যেটি থাকে সেটি বিভাজিত হয়, শুক্রাণুতে পরিণত হয়। সেই পুং জনন মাতৃকোষটি কিন্তু আবার মনে রাখতে হবে যে এরা হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু শুক্রাণুগুলো আছে হ্যাপ্লয়েড। এবং একইভাবে স্ত্রী জনন মাতৃকোষ যেটি আছে সেটিও ডিপ্লয়েড, কিন্তু সেখান থেকে হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হয়ে আবার 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অর্থাৎ ডিপ্লয়েড জাইগোট উৎপাদন করে। এখন মানব প্রজননে হরমোনের ভূমিকা, এটা আসলে আমরা জানি যে আমাদের দেহে প্রজনন, বিপাক, এই সব বিষয়ে হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রজনন ক্ষেত্রেও কিন্তু হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সাধারণত আমাদের শরীরে যে গ্রন্থিগুলো প্রজননের জন্য প্রয়োজনীয় হরমোন নিঃসরণ করে সেগুলো হচ্ছে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, শুক্রাশয় অ্যানাল গ্রন্থি, ডিম্বাশয় অ্যানাল গ্রন্থি, অমরা। এবং এই গ্রন্থিগুলো এখন আমরা এখানে নাম থেকে কিছু বুঝতে পারি, যেমন শুক্রাশয় গ্রন্থি, ডিম্বাশয় গ্রন্থি, এগুলো যে হরমোন নির্গত করে সেগুলো আসলে যৌন প্রজননের সাথে সম্পৃক্ত। কিন্তু বাকি গ্রন্থিগুলো আসলে কি কাজ করে, যেমন অ্যাড্রেনালিন গ্রন্থি কেন করে? আমরা জানি যে এই অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে হরমোন যখন নির্গত হয়, আমরা যখন বিপদগ্রস্ত অবস্থায় থাকি বা উত্তেজিত অবস্থায় থাকি সেখান থেকে হয়। আসলে প্রাণীদের প্রজননের জন্য আসলে কিছু কিছু ক্ষেত্রে কম্পিটিশন করতে হয়, তাহলে সেই কম্পিটিশনের মানসিকতাও কিন্তু আসলে এই হরমোনগুলো নিয়ন্ত্রণ করে। যেমন আমরা জানি হাতি প্রজননের জন্য কম্পিটিশন করে, তাদের মধ্যে লড়াই হয়, বা তৃণভোজী প্রাণীদের মধ্যে বা মাংসাশী প্রাণীদের মধ্যেও কিন্তু আসলে বংশবৃদ্ধি নিয়ে তাদের মধ্যে এক ধরনের কম্পিটিশন আছে, এবং যে জীবগুলো শক্তিশালী তারাই শুধুমাত্র বংশবৃদ্ধি করতে পারে। আবার এই প্রজননের জন্য প্রস্তুত হতেও তার শারীরিক, বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুই ধরনের প্রস্তুতির দরকার হয়। এগুলো আসলে এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। যেমন মানুষের ক্ষেত্রে প্রজনন সক্ষম হওয়ার কিছু চিহ্ন আছে, যেমন দাড়ি গোঁফ গজানো, ছেলেদের ক্ষেত্রে গলার স্বর পরিবর্তন ইত্যাদি। মেয়েদের ক্ষেত্রে তাদের প্রজননের বৈশিষ্ট্যগুলো আমরা বয়ঃসন্ধিকালে দেখতে পাই। তাদের চেহারা দেহত্বক কোমল হয়, চেহারা কমনীয়তা বৃদ্ধি হয়, এবং ওই সময় ঋতুস্রাব বা মাসিক যেটাকে বলা হয় সেটি শুরু হয়। এবং এটি হচ্ছে একটি মেয়ে তার মাতৃত্ব হওয়ার অন্যতম বৈশিষ্ট্য, যে এটি মাধ্যমে বোঝা যায় যে সে আসলে সন্তান ধারণে সক্ষম। এই বয়ঃসন্ধিকালে সাধারণত 1-2 বছর পরেই মেয়েরা প্রজনন ক্ষমতা লাভ করে, এবং সাধারণত 40 থেকে 50 বছর পর্যন্ত মেয়েদের এই ঋতুস্রাব, এই সার্কেলটি চক্র চলতে থাকে। এটাকে চক্র এই কারণে বলা হয় যে এটি প্রতি মাসে হয়, এই কারণে এটিকে আমরা চক্র বলি। তো এই ঋতুস্রাব বা মেনোপজ আসলে 40-50 বছর পর্যন্ত থাকে, এরপরে এটি আসলে বন্ধ হয়ে যায়, অর্থাৎ এরপরে কিন্তু তারা আর সন্তান ধারণের সক্ষম থাকে না। এবং এই পুরুষ এবং স্ত্রী বিয়ের মাধ্যমে আমাদের সামাজিক একটা পদ্ধতি আছে, যেটি ধর্মীয় এবং পারিবারিক বন্ধন, এর মাধ্যমে তারা আবদ্ধ হয় এবং তারা পরবর্তীতে সন্তান উৎপাদন করে। এই তো ভ্রূণের বিকাশ, প্রজননের ঠিক নিষেকের পরের যে অংশটা প্রাণীদের ক্ষেত্রে, যে নিষিক্ত যে ডিম্বাণু, সেটি কিভাবে আস্তে আস্তে ভ্রূণ হিসাবে তৈরি হয়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে ডিম্বনালী বা জরায়ুর দিকে অগ্রসর হয়। এ সময় নিষিক্ত ডিম্বাণু কোষগুলো বিভাজন বা ক্লিভেজ চলতে থাকে, এবং কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠনমুখ ভ্রূণ ডিম্বনালী থেকে জরায়ুতে পৌঁছায়। এ পর্যায়ে ভ্রূণকে আমরা ব্লাস্টোসিস্ট বলি। জরায়ুতে এরপরে যে ঘটনাবলীর অবতারণা হয় তা ভ্রূণ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি ঘটনা ঘটে আমরা একটু দেখে নিই। যে ব্লাস্টোসিসের পরবর্তী পর্যায়গুলো সম্পন্ন হওয়ার জন্য ভ্রূণকে জরায়ুর প্রাচীর সংলগ্ন হতে হয়। জরায়ুর প্রাচীরে এই সংযুক্তি বা সংস্থাপনকে ইমপ্লান্টেশন বা গর্ভ ধারণ বলে। জরায়ুর অন্তর্গাত্র ভিতরের অংশ, ভিতরের যে প্রাচীর আছে
তার সংলগ্ন এই ভ্রূণটি আসলে বাড়তে থাকে এবং সে জরায়ুর সাথেই কিন্তু তার একটা সংযোগ বা তৈরি হয়, যার মাধ্যমে সে পুষ্টি উপাদান লাভ করে। এ সময় মাসিক বা রজচক্র যেটা ঋতুস্রাব বলে সেটা বন্ধ হয়ে যায়। সাধারণত 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত এই গর্ভাবস্থা বিদ্যমান থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, সেটা হচ্ছে অমরা বা প্লেজেন্টা, এবং এই অমরা বা প্লেজেন্টা নিয়ে প্রশ্ন আসে পরীক্ষায়। যে অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে আমরা এই অমরা বা প্লাজেন্টা বলি। একে আমরা বাংলায় গর্ভফুল বলা হয়। এটি আসলে সন্তান প্রসবের পরে অটোমেটিক্যালি শরীর থেকে বের হয়ে যায় এবং এটি সন্তান ধারণের সময় এটি তৈরি হয় মায়ের দেহে। তো ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর 4-5 দিনের মধ্যেই আসলে এই সংস্থাপন, বা আগেই আমরা যেটা আলোচনা করেছি গর্ভধারণ, এই সংস্থাপন মানে সে হচ্ছে জরায়ুর অন্তর্গাত্র, মানে জরায়ুর ভেতরের যে ওয়ালটা আছে তার সাথে সে যুক্ত হয় এবং ক্রমবর্ধমানশীল এই ভ্রূণের কিছু কোষ মাতৃ জরায়ুর অন্তঃস্থরে কিছু কোষের সাথে মিলিত হয়ে ডিম্বাকার রক্তনালী সদৃশ এই অমরা তৈরি করে। আর রক্তনালী অর্থাৎ মানে আমাদের দেহে অন্য রক্তনালী যেরকম আছে, যেমন শিরা, ধমনী, এরকম করে একটা নালী তৈরি করে। নিষেকের 12 সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়। এভাবে ভ্রূণ এবং মাতৃজরায়ুর অন্তঃস্থলের মধ্যে একটি অবিচ্ছেদ্য বা অস্থায়ী অঙ্গ তৈরি হয়। প্রসবের সময় এই অমরা আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয়, যেটা আমরা আগেই বলেছি। তো এই অমরার সাহায্যে কিন্তু ভ্রূণ জরায়ুর সাথে সংস্থাপিত হয় এবং ভ্রূণের বৃদ্ধির জন্য খাদ্যের দরকার হয়। আমরা জানি সেই শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, এগুলো কিন্তু একটি শিশু মায়ের গর্ভে যখন থাকে তখনও তার দরকার হয় এবং তখন আরও বেশি বেশি দরকার হয় এবং ওই সময়টাতে তার বিকাশ কিন্তু তার পরবর্তী জীবনের উপর প্রভাব ফেলে। তো এই পুষ্টি উপাদানগুলো সে কই পাবে? সে কিন্তু মায়ের দেহ থেকে পায় এবং সেগুলো এই অমরা বা প্লেজেন্টার মাধ্যমে তার শরীরে, ভ্রূণের শরীরে যায়। আবার মজার ব্যাপার হলো ওই শিশুর কিন্তু কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য বর্জ্য পদার্থ উৎপাদন হয়, সেগুলোও কিন্তু অপসারণ করার প্রয়োজন হয় এবং সেগুলোই অমরা বা প্লেজেন্টার মাধ্যমে হয়। অমরাতে প্রচুর রক্তনালী থাকে। অমরা হচ্ছে অ্যাম্বিলিকাল কর্ড দ্বারা নাভির ভ্রূণের নাভির সাথে যুক্ত থাকে। এই কারণে তোমাদের যাদের অভিজ্ঞতা আছে যে নতুন শিশু দেখতে হবে যে তাদের নাভির থেকে মনে হয় যেন একটি অন্ত্র বের হয়ে আসছে, আসলে বললে এটাই ছিল তার অমরা বা প্লেজেন্টা। পরবর্তীতে এটা কেটে ফেলা হয় এবং এটি নাভি থেকে এক সময় খুলে যায়। যে অংশটুকু লাগানো থাকে সেটিও কিন্তু এক সময় খুলে যায়। তো এই ভ্রূণের আবরণী বা ফেটাল মেমব্রেন তৈরি হয়। প্রত্যেক প্রজাতিতে ভ্রূণের জন্য মাতৃদেহের ভিতরে সহজ, স্বাভাবিক, নিরাপদ পরিবর্তনের ব্যবস্থা হিসেবে ভ্রূণের চারিদিকে কতগুলো ঝিল্লি বা আবরণ থাকে। এগুলো ভ্রূণের পুষ্টি এবং গ্যাসীয় আদান প্রদান ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এই আবরণের মাধ্যমে কিন্তু ভ্রূণ রক্ষা পায় এবং এটি প্রায় 40 সপ্তাহ যে অবস্থান করে ওই সময় একে আবৃত করে রাখে এবং 40 সপ্তাহ পরে এটি প্রসব হয়। তখন ওই যে অগ্রপিটরি গ্রন্থি বা অমরা থেকে যে হরমোন নিঃসরণ শুরু হয় এবং এক ধরনের ব্যথা তৈরি হয়। এটি খুবই কষ্টদায়ক একটি পদ্ধতি এবং এই ব্যথাকে আমরা সাধারণত প্রসব বেদনা অথবা লেবার পেইন নামে জানি। এবং এই প্রসব বেদনার শেষ পর্যায়ে ভ্রূণের বাইরে ওই পর্দাটা আসলে ফেটে যায়, যেটার মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে এবং তার মধ্যে শিশু নিমজ্জিত অবস্থায় থাকে। এই তরল পদার্থগুলো বাইরে নির্গত হয় এবং শিশু মায়ের গর্ভ হতে বা পেট হতে বের হয়ে আসে, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। তো আমরা এতক্ষণ এই প্রজনন পদ্ধতি নিয়ে আসলে যে আলোচনাগুলো করলাম, এগুলো একদম প্রাথমিক স্তরের আলোচনা। এই প্রতিটা পদ্ধতি আমি যত সহজে বলেছি সেগুলোর ভিতরে আরও অনেক জটিল জটিল বিষয় আছে। তো সেগুলো নিয়ে আসলে তোমাদের এসএসসি লেভেলে এত বেশি আলোচনা করা হয় না, উচ্চ মাধ্যমিক লেভেলে আর একটু ডিটেলস আলোচনা আছে। এরপরে যদি তোমরা অনার্স মাস্টার্সে বায়োলজিকে কোনো বিষয় নিয়ে পড়ো তাহলে এগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে পারবে। তো সাধারণত তোমাদেরকে এই বিষয়গুলোর সাথে শুধুমাত্র পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এরপরে একটা ছোট্ট টপিক আছে যেটা হচ্ছে প্রজনন সংক্রান্ত রোগ। আমি চাচ্ছি যে আজকে এই ক্লাসে সবগুলো টপিক শেষ করে দিতে, কারণ তোমাদের এখন টেস্ট শুরু হবে। তো টেস্টে কিন্তু এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই প্রজনন সংক্রান্ত বিভিন্ন রোগের মধ্যে একটা আছে এইডস। এই এইডসের পুরো মিনিংস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিয়েন্সি সিনড্রোম, একে AIDS আমরা সংক্ষেপে বলা হয় এইডস। আসলে এই প্রজনন তন্ত্র বিভিন্ন ধরনের রোগ বলতে বোঝায় এই প্রজনন অঙ্গের
বিভিন্ন কোনো ধরনের রোগ হলে সেই রোগগুলোকে আমরা প্রজনন সংক্রান্ত রোগ হিসাবে চিহ্নিত করি। এই এইডস এর যে নাম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিয়েন্সি সিনড্রোম, এই নাম থেকেই কিন্তু এটার বৈশিষ্ট্য এটা বোঝা যায়। এটা আমাদের ইমিউন সিস্টেমকে, আমরা জানি ডেফিসিয়েন্সি মানে কমে যাওয়া, এটা আমাদের ইমিউন সিস্টেমকে কমিয়ে দেয় এবং এই ইমিউন সিস্টেমকে কমিয়ে দেওয়ার কারণে যে সিনড্রোম বা যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলোর হচ্ছে এই এইডস রোগের লক্ষণ। এবং এই এইডস রোগ কেন হয়? এটা হচ্ছে সাধারণত অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে। যদি একজন এইডস আক্রান্ত হয়, তার সাথে শারীরিক সম্পর্ক করলে আরেকজন তার সঙ্গী এইডসে আক্রান্ত হতে পারে। এর বাইরেও কিন্তু এইডস ছড়ায় বিভিন্ন সিরিঞ্জ, সুই এগুলোর ব্যবহারের মাধ্যমে। মানে এটি যেহেতু এইডসের জীবাণুগুলো রক্তবাহিত, মানে রক্তে অবস্থান করে, এই রক্ত যদি এইচআইভি আক্রান্ত, মানে এইডস রোগের যে কারণ যে ভাইরাসটি, এটির নাম হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ভাইরাস। হিউম্যান ইমিউনো ভাইরাস এটি মানুষের ইমিউন সিস্টেমকে ধ্বংস করে দেয়, এই কারণে নাম এটা রাখা হয়েছে। এই ভাইরাস যদি রক্তের মাধ্যমে থাকে, তো একজন আক্রান্ত মানুষের রক্ত যদি একজন সুস্থ মানুষের দেহে প্রবেশ করানো হয়, তখন সেক্ষেত্রে ওই সুস্থ মানুষও কিন্তু আক্রান্ত হবে। এর বাইরেও কিন্তু জন্মসূত্রেও এইডস ছড়াতে পারে। যেমন এইডস আক্রান্ত বাবা মা থেকে মানে সন্তানের এইডস হতে পারে। সেক্ষেত্রে তো বাবা থেকে হয়তো সরাসরি এইডস রোগ সন্তানের মাধ্যমে যায় না, কিন্তু বাবার মাধ্যমে মা যদি এইচআইভি এইডসে আক্রান্ত হয়, তখন সেক্ষেত্রে মায়ের গর্ভের সন্তানও কিন্তু এইডসের আক্রান্ত হতে পারে। এর বিভিন্ন লক্ষণ আছে, যেমন রোগী দ্রুত ওজন কমে যায়, 1 মাসের বেশি একটানা জ্বর বা জ্বর ভাব থাকে, 1 মাসের বেশি পাতলা পায়খানা হয়, অনেকদিন ধরে শুকনো কাশি হয়, ঘাড় বগলে ব্যথা অনুভব, মুখমণ্ডল ফুলে যায়, তারপর হচ্ছে চোখের পাতা নাকিতে ফুলে যায়, ফুলা কমে, সারা দেশে ইত্যাদি ইত্যাদি এই ধরনের বিভিন্ন লক্ষণ দেখা যায়। এবং এই এইডসটা এই কারণে ভয়ঙ্কর যে এই রোগ হলে আমাদের স্বাভাবিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি একদম ধ্বংস হয়ে যায়, যার ফলে আমরা সাধারণ কিন্তু একটা রোগ জীবাণুতেও কিন্তু আক্রান্ত হয়ে মারা যেতে পারি। হয়তো এইডসের জন্যই কেউ মারা যাবে না, কিন্তু এইডস হলে সাধারণত তার ডায়রিয়া হলো, সেই ডায়রিয়া না কমতে 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 এক সময় সে লোকটি মারা যাবে। তো এই কারণে এই রোগটি ভয়ঙ্কর এবং এই এইডসের অবশ্যই আমাদেরকে প্রতিরোধ করতে হবে। সেই জন্য আমাদের এই এইডসের ছড়ানোর যে কারণগুলো আছে, আমরা তার ঠিক বিপরীত সতর্কতামূলক ব্যবস্থা নিব। কারণ হচ্ছে এই রোগটি যদি একবার হয়ে যায়, এখন পর্যন্ত এর নির্ভরযোগ্য চিকিৎসা আবিষ্কার হয়নি, সুতরাং আমাদেরকে এইডস থেকে সচেতন থাকতে হবে। তো আজকে এই হলো আমাদের এই চ্যাপ্টারের আলোচনা, আমরা এখানে শেষ করছি। আর হোমওয়ার্ক আমি গ্রুপে দিয়ে দিব, আর এই অধ্যায়টি তোমরা ভালো করে পড়ে নেবে, এটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।